Bismillahirrahmanirrahim. Hello viewers. Assalamu alaikum. This is Hashim Reza from Sri Central School and College, Rajshahi. Senior teacher of Bangladesh and Global Studies. Today I will discuss different things, and different things means CQ. CQ. This is new to you, but this is very easy. CQ, that means creative question. CQ, that means creative question. Creative means সৃজনশীল, অর্থাৎ আপনার বুদ্ধি বিবেচনা পড়ার সাথে সামঞ্জস্য থেকে নিজের মত অনুযায়ী লেখা, বইয়ের পড়ে শুধু পাঠ্যপুস্তকের উপর নির্ভর করে লেখা। সৃজনশীল মানে হচ্ছে যে এমন একটি প্রশ্ন থাকবে যার উত্তর আপনি বইয়ের সাথে সম্পর্ক রেখে লিখবেন। অর্থাৎ সৃজনশীল মানে হচ্ছে যে আপনি কী চিন্তাভাবনা করছেন সেটা আপনার চিন্তাধারা বইয়ের সাথে মিল রেখে লিখবেন, এটা হচ্ছে সৃজনশীল। তো সৃজনশীল সম্পর্কে আমরা প্রাথমিক ধারণা দেব। অর্থাৎ সৃজনশীল হচ্ছে একটা উদ্দীপক হতে পারে, একটা চার্ট হতে পারে, সারণী হতে পারে, ছবি হতে পারে, চিত্র হতে পারে, বিভিন্নভাবে হতে পারে। দেখেন, আমি যখন আলোচনা করব তখন আপনারা বুঝতে পারবেন। তো আলোচনা শুরুর আগে আমি একটু প্রশ্ন করতে চাই, আপনারা কেমন পড়ছেন দেখি। প্রিভিয়াস লেসন থেকে প্রশ্ন আপনি বলেন, শিশু কারা? ভেরি গুড, 18 বছরের নিচে তারাই শিশু। ওকে, লাস্ট প্রশ্ন, সেকেন্ড প্রশ্ন আপনি বলেন, জাতিসংঘ শিশু অধিকার সনদ ঘোষণা করে কত সালের কত তারিখ? ভেরি গুড, 1990 সালের 20 নভেম্বর। ওকে, আমরা কিন্তু এমনিতেই ধারাবাহিকভাবে আলোচনায় সিলেবাস সম্পন্ন করেছি। এবার আমরা সিকিউ ধারাবাহিকভাবে অধ্যায় ভিত্তিক আলোচনা করব। আপনাদের প্রতিটা ক্লাস খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে, বুঝতে হবে এবং প্রশ্ন করতে হবে। তো দেখেন, এখানে বলছে দুই বন্ধু, দেখেন আপনারা একটু দেখেন খেলে, দুই বন্ধু রফিক ও রহিম একটি ঐতিহাসিক নিদর্শন দেখতে গেছে। তারা সেখানে দেখলো প্রায় 100 বছর গ্রামটিতে বিশৃঙ্খলা বিরাজ করছিল। অতঃপর একজনকে নেতা নির্বাচন করা হয়েছিল, ফলে সে সময় অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল। ওকে, বুঝতে পারছেন আপনারা? ধরতে পেরেছেন কোন অবস্থা সম্পর্কে বলা হচ্ছে? ভেরি গুড, পাল আমল, পাল শাসন, পাল রাজত্ব সম্পর্কে বলা হচ্ছে। ভেরি গুড, এই যে ধরতে পারছেন, কেন ধরতে পারছেন? কারণ আপনি পাঠ্যপুস্তক পড়েছেন ভালো করে। আর যদি পাঠ্যপুস্তক পড়ে এগুলো ধরতে পারেন তাহলে আপনার জন্য ইজি, সহজ হয়ে যাবে, নাহলে কিন্তু কঠিন। তাহলে সহজ করতে হলে কি করতে হবে? অবশ্যই আপনাকে পাঠ্যপুস্তক পড়তে হবে। এই যে বই, এই বই 6ষ্ঠ শ্রেণীর যে পাঠ্যপুস্তক বাওয়াবি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এটা পড়তে হবে, না পড়লে পারবেন না। তো প্রশ্ন, একটি সৃজনশীলের 4টি প্রশ্ন থাকে, ক, খ, গ এবং ঘ। ক প্রশ্ন, কত শতকে চট্টগ্রাম সমুদ্র বন্দরের মাধ্যমে বাণিজ্য হতো? ক। কত শতকে চট্টগ্রাম সমুদ্র বন্দরের মাধ্যমে বাণিজ্য হতো? পারবেন আপনারা স্টুডেন্টস? সবাইকে ভাবতে হবে। কত শতকে চট্টগ্রাম সমুদ্র বন্দরের মাধ্যমে বাণিজ্য হতো? অষ্টম শতকে লিখলে হবে। অষ্টম শতকে চট্টগ্রাম সমুদ্র বন্দরের মাধ্যমে ব্যবসা বাণিজ্য হতো, তাও লিখলে হবে। অর্থাৎ উদ্দীপকের সাথে ক এবং খ এর কোনো মিল থাকবে না, ক ও খ থাকবে বইয়ের সাথে সম্পর্কিত। এই জন্য পাঠ্যপুস্তক যত পড়বেন, এমসিকিউ ভালো পড়বেন, সৃজনশীলও ভালো পড়বেন। খ, গোপাল কৈবর্ত বিদ্রোহ। খ, বিদ্রোহ বলতে কি বোঝো?
কৈবর্ত বিদ্রোহ বলতে কি বোঝো? ঠিক আছে, তাহলে কৈবর্ত বিদ্রোহ কি এটা আপনারা বুঝতে পারছেন নিশ্চয়। বলতে কি বোঝো? কৈবর্ত বিদ্রোহ বলতে কি বোঝো? তাহলে আপনারা বুঝতে পারছেন, আমরা পড়েছি পাঠ্যপুস্তকে, আপনারা পড়েছেন। কৈবর্ত বিদ্রোহ হলো এমন একটি বিদ্রোহ যে সময় পাল শাসনামলে এটা হয়। পাল রাজা দ্বিতীয় মহিপাল ভাতৃর কলহে যখন দুর্বল হয়ে পড়েন, সেই দুর্বলতার সুযোগে জেলে সম্প্রদায়ের দিব্যের নেতৃত্বে, জেলে সম্প্রদায়ের নেতা দিব্যর নেতৃত্বে একটি বিদ্রোহ করে, সফল বিদ্রোহ। এবং এই বিদ্রোহের মাধ্যমে তারা কি করে, 1080 সালে, কত সালে, 1080 সালে দ্বিতীয় মহিপালকে পরাজিত করে সিংহাসন দখল করে। এটাই হচ্ছে কৈবর্ত বিদ্রোহ। অর্থাৎ কৈবর্ত বিদ্রোহ হচ্ছে জেলে সম্প্রদায়ের বিদ্রোহ, এবং জেলে সম্প্রদায়রা দ্বিতীয় মহিপালকে এক বিদ্রোহে পরাজিত করে, এবং জেলে সম্প্রদায়ের যে নেতা ছিল তার নাম হচ্ছে দিব্য নেতৃত্বে তারা সংঘবদ্ধ হয় এবং মহিপালকে পরাজিত করে 1080 সালে পাল রাজত্ব থেকে হটিয়ে, পালদের হটিয়ে, অর্থাৎ দ্বিতীয় মহিপালকে হটিয়ে কৈবর্ত শাসন প্রতিষ্ঠিত করে। এটা হচ্ছে কৈবর্ত বিদ্রোহ। আন্ডারস্ট্যান্ড? কোনো সমস্যা আছে স্টুডেন্টস? কৈবর্ত বিদ্রোহ কি? আপনি যদি কৈবর্ত বিদ্রোহ ভালো মতন লিখতে চান তো অবশ্যই আপনাকে কি করতে হবে? অবশ্যই পাঠ্যপুস্তকের সম্পর্কে আপনাকে জানতে হবে। অবশ্যই আপনাকে পাঠ্যপুস্তক পড়তে হবে, নাহলে পারবেন না। গোপাল, দেখেন এটাও পারবেন সোজা, কিন্তু বইয়ের ধারণা থাকতে হবে, বই না পড়লে হবে না। গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা। ব্যাখ্যা করো। গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা, ব্যাখ্যা করো। তাহলে আমরা যখনই আমি উদ্দীপক আলোচনা করে গ নম্বর প্রশ্ন লিখব তখন অবশ্যই আমাকে 3টা প্যারাতে লিখতে হবে, 3টা প্যারা অথবা 4টা প্যারা। গ নম্বর কি করে 4টা প্যারা করব? দেখেন, গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা নিম্নতা ব্যাখ্যা করা হলো, নিম্নতা ব্যাখ্যা করা হলো, এটা একটা প্যারা। সেকেন্ড প্যারা উদ্দীপকে বলবো। আমরা উদ্দীপকে দেখছি যে দুই বন্ধু রফিক রহিম একটি ঐতিহাসিক নিদর্শন দেখতে গেছে। তারা সেখানে যে দেখলো প্রায় 100 বছর গ্রামটিতে বিশৃঙ্খলা বিরাজ করছিল, অথবা একজনকে তারা নেতা নির্বাচন করে। বাস, এটা দ্বিতীয় প্যারা। থার্ড প্যারাতে পাঠ্যপুস্তকের কথা বলবো। আমরা পাঠ্যপুস্তকে পড়েছি, কি পড়েছি? আমরা পাঠ্যপুস্তকে পড়েছি যে বাংলার প্রথম স্বাধীন শাসক ছিলেন শশাঙ্ক। শশাঙ্ক বরেন্দ্র অঞ্চলের শাসক ছিলেন, গৌড়ের। তার মৃত্যুর পর প্রায় 100 বছর পড়েছি কিন্তু আমরা পাঠ্যপুস্তকে, গ্রামটিতে অর্থাৎ বাংলায় বিশৃঙ্খলা অরাজকতা বিরাজ করছিল। ছোট ছোট যে এলাকাগুলো ছিল সেগুলো সর্বদাই যুদ্ধে, কলহে, যুদ্ধে লিপ্ত থাকত। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য কথিত আছে, জানা যায়, বলা হয়েছে যে প্রজারা অথবা প্রজাদের ভিতরে নেতারা তাদের ভিতর থেকে একজনকে নেতা নির্বাচন করে। আবারও আরেকটি প্রথা প্রচলিত আছে যে কারো বলেন সামন্তরা কি করে, এই গোপালকে নেতা নির্বাচন করে। এবং এই গোপাল ছিলেন একজন যোগ্য শাসক। তিনি যোগ্যতার সাথে এই শাসন প্রতিষ্ঠা করে, শাসন পরিচালনা করেন, এবং তার শাসন আমল এতটা ভালো ছিল যে বাংলা অর্থনৈতিক সামাজিক অবস্থা খুব ভালো ছিল। তাহলে আমরা বলতে পারি যে গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই যে হয়ে গেল, প্রথম এটা বললাম, দ্বিতীয়টা পাঠ্যপুস্তকের কথা বললাম। পাঠ্যপুস্তকে কি পড়েছি? পাঠ্যপুস্তকে পড়েছি যে গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা কীভাবে শশাঙ্কের মৃত্যুর পর 100 বছর বাংলা অরাজকতা বিরাজ করেছে। আবার বলছে কিন্তু স্টুডেন্ট দেখেন কোনো সমস্যা হলে আমাকে বলেন। তারপরে কি হলো, এই 100 বছর থেকে যুদ্ধকলা থেকে মুক্তির জন্য প্রজারা তাদের মধ্য থেকে একজনকে নেতা নির্বাচন করে। আবার কথিত আছে সামন্তরা অর্থাৎ সৈনিকেরা তার ভিতর থেকে একজনকে নেতা নির্বাচন করে, যার নাম গোপাল, এবং তিনি সিংহাসনে বসেন কত সালে? 750 সালে।
এবং এভাবেই গোপাল পাল বংশের প্রতিষ্ঠা করেন। সুতরাং উপরোক্ত আলোচনা 4 নম্বর প্যারা, 4 নম্বর। সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা। সোজা না? বই পড়লে সোজা লাগবে, আর না পড়লে কঠিন লাগবে স্টুডেন্টস। এই জন্য অবশ্যই আগে বই পড়বেন, বইটা পড়তেই হবে আপনাকে। বই পড়লে দুটি লাভ, এক এমসিকিউ 30টা থাকবে, এই 30টা আপনি ভালো পারবেন। 2 সৃজনশীল সিকিউ, যে এটা হলো সৃজনশীল উদ্দীপক প্রশ্ন, এগুলো ভালো মতো লিখতে পারবেন। যে যত ভালো পারবে বই পড়বে তো সে তত ভালো লিখতে পারবে। ঘ, পাল রাজত্বের সময়, এটাও সোজা দেখেন, পাল রাজত্বের সময় বাংলার অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল। বিশ্লেষণ করো। দেখেন এটা আমরা 4টা প্যারায় লিখব। পাল রাজত্বের সময় বাংলার অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল, নিম্নে তা বিশ্লেষণ করা হলো। এটা একটা প্যারা। সেকেন্ড প্যারাতে বলবো যে আমরা আমার উদ্দীপকে দেখতে পাচ্ছি যে 2 বন্ধু একটা ঐতিহাসিক নিদর্শন বেড়াতে যে দেখলো 100 বছর গ্রামটিতে, শর্ট করে বলবেন, বিরাজ করছিল বিশৃঙ্খলা, অতঃপর একজনকে নেতা নির্বাচন করা হয়েছিল এবং সে সময় অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল। সংক্ষেপে বলতে হবে যাতে আপনার সময় কম লাগে, লিখতে সময় কম লাগে, বেশি লিখতে পারেন। 2 প্যারা, সেকেন্ড প্যারা হয়ে গেল। থার্ড প্যারা আমি বলবো, পাঠ্যপুস্তকে আমরা পড়েছি যে গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা, কিভাবে গোপাল পাল বংশে প্রতিষ্ঠিত হয়েছিলেন তা আমরা গ নম্বর প্রশ্নে এখনই ইতিমধ্যে আলোচনা করেছি। তিনি বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন, কিন্তু প্রজারা ছিল হিন্দু ধর্মের। তিনি বৌদ্ধ ধর্মের, পালরা সবাই বৌদ্ধ ধর্মের, আর প্রজারা সবাই হিন্দু ধর্মের, বিশাল প্রজা, তারা সবাই হিন্দু ধর্মের। কিন্তু পালরা বৌদ্ধ হলেও হিন্দু ধর্ম পালনে কোনো বাধা দিতেন না। এমনকি শোনা যায় পাল রাজারা হিন্দু ধর্ম পালনে, প্রচারে, প্রসারে সর্বাত্মক সহযোগিতা করেছেন, মন্দির নির্মাণ করেছেন এবং ভাস্কর্য বিভিন্নভাবে তারা জমিদান করে হিন্দু ধর্ম প্রচারে, প্রসারে ভূমিকা পালন করেছেন। এই কারণে সে সময় বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল সে সময়, অর্থাৎ সুখ সম্প্রীতি বজায় ছিল, সকলেই কী করতো, মিলেমিশে থাকতো। এবং সে সময়ে ধর্মচর্চা ছিল এবং সাহিত্য চর্চাও হয়েছিল। আমরা জানি যে ধর্মপাল, পাল বংশের 2জন বিখ্যাত রাজা ধর্মপাল, দেবপাল, গোপাল তো আছেই। এই ধর্মপাল নিজেই প্রায় 50টি বৌদ্ধবিহার নির্মাণ করেছিলেন। এক একটি বৌদ্ধবিহার এক একটি শিক্ষা প্রতিষ্ঠান, মনে রাখেন। তাহলে সে সময় ধর্মচর্চারও এবং শিক্ষা সাহিত্যে তারা ব্যাপক অগ্রগতি লাভ করেছিলেন। কারণ আমরা জানি যে পাল যুগেই কি চর্যাপদ, বাংলা ভাষার, বাংলা সাহিত্যে প্রথম নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় এবং এগুলো সব কি সেই সময়ের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা ভালো ছিল তারই প্রমাণ দেয়। ঠিক আছে? এবং সে সময় মানুষ সাহিত্য চর্চা করতে ফলে, কারণ তারা অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী ছিল বলে এটা সম্ভব হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে পাল রাজত্বের সময় বাংলার অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল। এখানে যদি অর্থনৈতিক অবস্থা না থাকে, সামাজিক অবস্থা থাকে, রাজনৈতিক অবস্থা থাকে, তবে একই কথা। কারণ সে সময় তারা হিন্দু ধর্ম পালনে তেমন বাধা দিতেন না। এই কারণেই বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক অবস্থা খুব ভালো ছিল। ঠিক আছে? তো উত্তর হলো এভাবে। আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আলোচনা শেষে আপনারা বুঝতে পারছেন যে আস্তে আস্তে সব আপনাদের কাছে ইজি হয়ে যাবে, বাট এই জিনিসটা আপনাদেরকে ধরতে হবে। এবং অবশ্যই পাঠ্যপুস্তক অবশ্যই আপনাকে কী করতে হবে, ভালো মতন পড়তে হবে, নাহলে আপনি পারবেন না। এই জন্য আমি বারবার বলি যে ভালো পাঠ্যপুস্তক পড়তে হবে। তো হোমওয়ার্ক নিয়ে নেন। হোমওয়ার্ক যেহেতু প্রথম অধ্যায় পড়াচ্ছি, প্রথম অধ্যায় 9টি এসকিউ তৈরি করবেন। প্রত্যেকে এসকিউ তৈরি করে গ্রুপে পোস্ট দেবেন। ঠিক আছে? 9টি এসকিউ তৈরি।
ওকে, এটা যেন সবাই পালন করেন। আর যার আগে একটি উপদেশ দেই, সেটা হচ্ছে যে আপনারা সবাই সত্য কথা বলবেন এবং মিথ্যা থেকে দূরে থাকবেন। সত্য হচ্ছে এমন একটা জিনিস যা আপনাদেরকে মর্যাদায় অধিষ্ঠিত করবে। তো নতুন কোনো দিনে নতুন কিছু নিয়ে আপনাদের কাছে হাজির হব এই প্রত্যাশায় আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।